দিনের শুরুতেই ফুরিয়ে গেল চট্টগ্রাম থেকে ৬৪টি রুটের টানা ৩ দিনের আগাম বাস টিকিট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে যাত্রীদের ক্ষোভ। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে শঙ্কা। মালিকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা কাটলেও মন্দাভাব কাটেনি, ২০ রোজার মধ্যে পরিশোধের তাগিদ। এবং ময়মনসিংহের নান্দাইলে বাবা ও ৩ ছেলে হত্যাকাণ্ডের পর এবার পাওয়া গেল অভিযুক্তের লাশ। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র এবং আমি সৌমিত্র শুভ্র। এদিকে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে চট্টগ্রাম থেকে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের ৬৪টি রুটে বাসের আগাম টিকিট। সকাল ৯টায় নগরীর বিআরটিসি, পাহাড়তলী, একে খান, অলঙ্কার মোড়ের কাউন্টার থেকে একযোগে আগাম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কর্তৃপক্ষ। তবে এর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় ১৪, ১৫ ও ১৬ জুলাইয়ের অগ্রিম টিকিট। এতে হতাশ হয়ে বাড়ি ফিরে যান ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। এদিকে নির্ধারিত ৩ দিনের বাইরে অন্য সময়ের কিছু টিকিট থাকলেও তার দাম দ্বিগুণ রাখা হচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই। আজকে আমি ফার্স্ট সিরিয়ালে দাঁড়িয়েছি, আসার পরে কয়েকটা টিকিট বিক্রি হতে বলতেছে ১৫-১৬ তারিখের টিকিট নাই। গত ২-৩ দিন ঘুরতেছি, টিকিট দেয় না, বলেছে এখনো টিকিট দেওয়া শুরু হয় নাই। আর আজকে আসে বলছে সকাল থেকে টিকিট শেষ। ভাড়া আগের চেয়ে অনেক বেশি নিচ্ছে। আগে ভাড়া ছিল ৫৫০ টাকা, এখানে নিচ্ছে ৮০০ টাকা, ৯০০ টাকা। আমাদেরকে বললো যে ৯ তারিখের ভাড়া হলো ১২০০ টাকা। ১৪, ১৫, ১৬ আপাতত এই তিন ডেটের টিকিট শেষ। আর ১২, ১৩, ১৭ এই পর্যন্ত আছে, এগুলিতে আছে, কিছু কিছু আছে। চট্টগ্রাম নাজিরহাট রুটে ডেমু ট্রেনের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সকালে পতাকা উড়িয়ে চট্টগ্রাম নাজিরহাট রুটের ডেমু ট্রেনটি উদ্বোধন করেন তিনি। প্রতিদিন সকাল 10:30টায় চট্টগ্রাম থেকে নাজিরহাটে এবং বেলা 1টায় নাজিরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে ট্রেনটি। এতে জনপ্রতি ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, এবার ঈদে বিশেষ ট্রেন সহ বগি সংখ্যা বৃদ্ধি করে প্রায় ২.৫ লাখ যাত্রী পরিবহনের জন্য রেলওয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী স্টেশনগুলোতে অবস্থান করবে। ঈদ উপলক্ষে কমপক্ষে প্রতিদিন 2,50,000 যাত্রী যাতে পরিবহন করতে পারে তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। অজ্ঞান পার্টি, মলম পার্টি থেকে রেহাই করা, কালোবাজারি রোধ করার জন্য 9 তারিখ থেকে বড় বড় স্টেশনে আইন শৃঙ্খলা বাহিনী সমূহ দায়িত্ব পালন করবে যাত্রীদেরকে নিরাপত্তা এবং যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য। আশা করি ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদেরকে আমরা আমাদের সীমিত ক্ষমতা দিয়ে ম্যাক্সিমাম সেবা দিতে পারবো। পারিবারিক কলহের জের ধরে ময়মনসিংহে বাবা ও ৩ ছেলে হত্যার ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে হত্যাকাণ্ডে সন্দেহভাজন লাল মিয়া ও তার 2 ছেলে ভাড়াটে খুনি দিয়ে তাদের হত্যা করিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে নান্দাইলের বাসাটি গ্রামে নিহত বিল্লাল হোসেনের পরিবারে চলছে শোকের মাতম। গতকাল রাতে বিল্লাল ও তার 3 ছেলের লাশ উদ্ধার করার পর আজ সকালে সন্দেহভাজন হত্যাকারী জামালের লাশ তার বাড়ির পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। ভাড়াটে খুনিদের হাতে সন্দেহভাজন হত্যাকারী জামালও খুন হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। এই হত্যাকাণ্ডের 18 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুতই তাদেরকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাতে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই বিল্লাল ও তার 3 ছেলেকে বড় ভাই লাল মিয়া এবং তার 2 ছেলে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। আশঙ্কাজনক অবস্থায় নিহত বিল্লালের স্ত্রী বানেসা খাতুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি কাঠের নিচে থাকছিলাম, জয় বেলা গেছে গা, এবেলা আমি বাইরের জন্য ছুটে গেছি, গিয়ে দিয়ে আমার ভাইয়ান। প্রশাসন কালকে রাত্রে যেটুকু চেষ্টা করেছে, এরপরে কালকে রাত্রের পরে থেকে এই পর্যন্ত তাদের আর কোনো তৎপরতা আমি দেখি নাই আসামি ধরার ব্যাপারে। কালকে রাত্রে যথেষ্ট চেষ্টা করছে। আসলে যদি আসামি না ধরা পড়ে তাহলে এলাকার মানুষের মনে তো কোনো স্বস্তি আসবে না।
জামাল হত্যাকারীদের মূল হোতা ছিল সে 4টা হত্যাকাণ্ডে সে সরাসরি অংশগ্রহণ করে এবং পরবর্তীতে পালিয়ে যাওয়ার সময় বা অন্য কোনো প্রতিরোধের সম্মুখীন হয়ে বা কিভাবে সে নিহত হয়েছে সে বিষয়টা এখনো আমাদের কাছে পরিষ্কার না। বিষয়টা তদন্ত চলছে। আসামি ধরার ব্যাপারে আমাদের অনেকগুলো টিম কাজ করতেছে। আমরা আশা করি খুব অচিরেই এটার একটা সাফল্য আমরা পাবো। বাংলার সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত 30। দেশের রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেও দুর্দিন পার করতে পারেনি নারায়ণগঞ্জের পোশাক শিল্প। এই অবস্থায় মালিকদের দাবি অর্ডার কমে যাওয়ায় অনেক কারখানার গোডাউনে স্তূপ হয়ে পড়ে আছে উৎপাদিত পণ্য। অব্যাহত লোকসানের পর আসন্ন ঈদে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিয়ে চিন্তিত তারা। তবে ঈদের আগে মালিকদের কোনো অজুহাত মানতে নারাজ শ্রমিকরা। অবশ্য 20 রোজার মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের কথা জানিয়েছে বিকেএমইএ। শরীফুদ্দিন সবুজের পাঠানো তথ্য, রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে দেশের পোশাক শিল্প খাত। বছরের শুরুতেই টানা 93 দিনের হরতাল অবরোধে পোশাক কারখানাগুলোর অর্ডার কমে আসে আশঙ্কাজনক হারে। ধীরে ধীরে রাজনৈতিক পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও মন্দাভাব কাটেনি নারায়ণগঞ্জের পোশাক শিল্পে। চাহিদা অনুযায়ী ক্রেতা না পাওয়ায় অনেক কারখানার গোডাউনে এখনো পড়ে আছে উৎপাদিত পণ্য। এছাড়া অব্যাহত লোকসানের মুখে ছোট ও মাঝারি কারখানার উৎপাদন একেবারেই কমে গেছে। এই অবস্থায় আসন্ন ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা ও বোনাস পরিশোধ নিয়ে চিন্তিত গার্মেন্টস মালিকরা। ঈদের বোনাসটা দিতে গেলে, ঈদের বেতনটা দিতে গেলে তাদের 2-3 মাসের একটা খরচের মতো 1 মাসেই পড়ে যায়। সেই জন্য হয়তো কিছুটা মালিকরা চিন্তিত। প্রতি বছরই ঈদের আগে কাজের খুব চাপ থাকে বা একটা কাজের ফ্লো থাকে। এবছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা ওরকম ভাবে কাজ পাইনি। তবে ঈদের আগে মালিকদের কোনো অজুহাত মানতে নারাজ শ্রমিক নেতারা। আর আগে ভাগেই বেতন বোনাস পরিশোধের দাবি শ্রমিকদের। আমরা বাপ মার সাথে ঈদ যে সুন্দরভাবে ঈদ কেনাকাটা করতে পারি, গাড়ি মালিক যদি দেরি করে দেয়, রাস্তায় যদি আমরা জাম থাকে, আমরা ঈদ করতে পারি না। আমরা যাতে কিছু খাবার কিনে খেতে পারি, ভালো একটা ড্রেস কিনে পড়তে পারি, যাতে সবার সাথে আনন্দ করতে পারি। 20 রমজানের মধ্যে তাকে বোনাসটা দিয়ে দিল, অন্তপক্ষে শ্রমিক তার সামান্য কেনাকাটা তার পূর্ব করে সেরে ফেলতে পারে। বোনাসের নামে 50 টাকা, 500 টাকা, 100 টাকা যাতে না হয়, আইন অনুযায়ী পাওনাটি বোনাস হয়, সেটি যেন শ্রমিকরা পায়। অবশ্য 20 রোজার আগেই শ্রমিকদের প্রাপ্য বেতন ভাতা ও বোনাস পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলেন নিট গার্মেন্টস মালিকদের সংগঠক বিকেএমই এর সভাপতি। আমাদের কাছে এই ধরনের কোনো সংবাদ আসে নাই যে আমাদের কোনো সদস্য তার বেতন দিতে পারবে না। বেতন বাধ্যতামূলক, যেটা আমরা অ্যাসোসিয়েশন থেকে বলে দিচ্ছি, যে কোনো উপায়ে বেতন দিতে হবে, ব্যবসা হোক আর না হোক। জেলায় ছোট বড় মিলিয়ে 800 গার্মেন্টসে প্রায় 10 লাখ শ্রমিক কাজ করছেন। এর মধ্যে শুধুমাত্র বিসিক শিল্পনগরীর 400 নিট গার্মেন্টস বছরে আয় করছে প্রায় 2,500 কোটি টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত 30 জন। দুপুরে উপজেলার হালুয়াপাড়া ও মোঘলটুলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সরাইল উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মামুদা বেগমের উপস্থিতিতে মোঘলটুলা গ্রামের একটি ব্রিজের ঢালাই হচ্ছিল। এ সময় কাজের মান খারাপ হচ্ছে বলে অভিযোগ করে কাজ বন্ধ করে দেন ওই গ্রামের একদল প্রভাবশালী লোক। খবর পেয়ে সকালে আমুদা বেগমের সমর্থকরা সেখানে গেলে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 10 রাউন্ড শটগান ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষে আহতদের সরাইল হাসপাতালে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে মুড়ি বিরা মানে দিল দুনো পক্ষে, এরপর আবার আজকে আবার দেখলাম যে এই ঘটনা, পরে আমরা আসলাম দূরে এসে দুনো পক্ষে মানাইবার চেষ্টা করছি। রাত্রে আমরা এটা মীমাংসা করে দিয়ে গেছি, ওসি সাহেব আমার সাথে ছিল। এরপর আজকে সকালে বসে এটা ডেট করার কথা, আবার এটা এসে সংঘর্ষের সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে এখানে আসি। জনপ্রতিনিধি সহ আপনার এলাকার যারা সুশীল সমাজ আছে তাদেরকে নিয়ে আমরা এই সংঘর্ষে লিপ্ত লোকদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। পুলিশ বেশ কয়েক রাউন্ড আপনার শটগানের ফাঁকা গুলি বর্ষণ করে এবং গ্যাসের নিক্ষেপ করে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করি। খাগড়াছড়িতে আনসার সদস্য আমির হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বিকেলে কবাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার জঙ্গলে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।
এ সময় গ্রেফতার হন অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলাম। এর আগে সকালে উপজেলার আমিরবাড়ি এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত 303 রাইফেল ও 80 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গতকাল বিকেলে কথা কাটাকাটির জের ধরে পোস্ট কমান্ডার আমির হোসেনকে গুলি করে হত্যা করে সহকর্মী রফিকুল ইসলাম। কুমিল্লায় রমজানে দ্রব্যমূল্য সহনীয় ও ভেজালমুক্ত রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরীর কান্দিরপাড় এলাকার বেশ কয়েকটি মার্কেটে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার শাহ আবিদের নেতৃত্বে একটি মনিটরিং দল পরিদর্শনে যায়। এ দলে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় কাঁচা বাজার, মাছ বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সহ শপিং মলগুলোতে মনিটরিং করা হয়। দুশো 25টা মোবাইল কোর্ট হয়েছে, 320টা মামলা হয়েছে এবং 8.5 লক্ষ টাকার আমরা জরিমানা আদায় করেছি। এর সুফল কিন্তু বাজারে পড়েছে। অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, দাম কমেছে। 2021 সালের মধ্যে দেশের 80% এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে গাজীপুর সেনানিবাসে ডিজিটাল প্রিপেড ইলেকট্রিক মিটার ফ্যাক্টরি উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। আমরা চাচ্ছি যে অন্তত 80% জায়গায় যেন আমরা বিদ্যুতায়ন করতে পারি। সেই বিদ্যুতায়নের জন্য আমাদের সর্বপ্রথম দরকার লোড ম্যানেজমেন্ট করা এবং প্রপার ওয়েতে সঠিক বিদ্যুৎটা দেওয়া। এই যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কারণে আমাদের যে মাঝে মাঝে আমাদের বিদ্যুৎ বিভ্রাটটা হচ্ছে, এটাকে করার জন্য কিন্তু আমরা প্রিপেড মিটার চালু করেছি। আমাদের এই মুহূর্তে সারা বাংলাদেশে প্রায় 2 কোটি মিটারের চাহিদা রয়েছে। আমরা খুব শীঘ্রই আশা করছি যে আগামী 3 বছরের মাথায় অন্তত 70% মিটার যেন আমরা সাপ্লাই দিতে পারি। সুন্দরবনকে ধ্বংস করে কোনো বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল। দুপুরে খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুন্দরবন রক্ষায় কনভেনশন শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রকৃতিকে ধ্বংস করে এমন প্রকল্প বাতিলের দাবি জানান। আমাদের প্রকৃতিকে নানাভাবে লণ্ডভণ্ড করে দেয়, আমাদের যে প্রাণীকুল আছে তাদের জীবন বিপর্যস্ত করে, সেই রকম উন্নয়ন প্রকল্প আমরা হতে দেব না। সুন্দরবনের একেবারে বুকের উপরে যে সুন্দরবনকে ক্ষতবিক্ষত করে কোনো বিদ্যুৎ প্রকল্প করার কোনো প্রয়োজন নাই। বিদ্যুতের প্রয়োজন আছে, সেটা সঠিক জায়গায় আমাদের যে পরিবেশ, যে বান্ধব, যেই পরামর্শগুলি রয়েছে সেই পরামর্শ অনুযায়ী হতে হবে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 4 বছর 9 মাস পর মহানগর ছাত্রলীগ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি HM বদিউজ্জামান সোহাগ। মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আপনাদেরকে সহযোগিতা প্রদান করবেন। আজকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আজও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা। সকাল 8টা থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং বিকেল 4টা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। শিক্ষকদের টানা আন্দোলন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম। এর আগে গত 22 জুন থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষকদের সাথে অসৎ আচরণের অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারপন্থী শিক্ষকদের একাংশ। ঝালকাঠিতে শাহ আলম নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানায় সকাল 10টার দিকে রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার বনশ্রী এলাকার নিজ বাসা থেকে গ্রামের বাড়ি রাজাপুরের উদ্দেশ্যে রওনা হন শাহ আলম। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানায় স্বজনরা। গত পরশুদিন বিকেলে ঢাকার রামপুরা এলাকা থেকে
অপহরণের শিকার হয়েছেন বলে আমরা জানতে পারি। আজকে তার এখানে লাশ পাওয়া গেছে। আমরা ইতিমধ্যে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করেছি এবং এই বিষয়ে তার পরিবারের অভিযোগ দায়ের সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জমে উঠেছে কুড়িগ্রামের ঈদের বাজার। ফুটপাত থেকে শুরু করে জেলার শপিং মলগুলোতে এখন ক্রেতাদের ভিড়। এনআর প্লাজা, সাগর সুপার মার্কেট সহ জেলা শহরের শপিং মলগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে। স্বাদ ও সাধ্যের মধ্যে কেনাকাটার স্বার্থে দোকানগুলোতে স্বজনদের নিয়ে উপস্থিত হচ্ছেন ক্রেতারা। শিশু, বৃদ্ধ সহ সব শ্রেণী পেশার মানুষের আনাগোনায় সরগরম প্রতিটি মার্কেট। এবছর দেশি পোশাকের চেয়ে বিদেশি পোশাকে আগ্রহ তরুণ তরুণীদের। পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি লোন, ভারতের কিরণমালা, ঝিনুকমালা, পাখি ড্রেসের। ফুটপাতগুলোতে কেনাকাটায় ব্যস্ততা দেখা গেছে নিম্ন আয়ের মানুষের। এদিকে রোজার প্রথম সপ্তাহ থেকে বিক্রি বাড়ায় এবছর লাভের আশা করছেন ব্যবসায়ীরা। তবে দাম বেশি নেওয়ার অভিযোগ করেছেন অনেক ক্রেতাই। আমার পছন্দ পাকিস্তানি লোন, লোনটাই অনেক বেশি চলতেছে। আমি কিরণমালা জামা কিনেছি, আমি খুব খুশি। এখানে বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যাচ্ছে, কিন্তু দামে অনেক বেশি। এবার 15 রোজা থেকে বেচে কিনা দেখা যাচ্ছে কাস্টমারের ভিড়। এবার রেডিমেডের কাস্টমার বেশি। আমাদের দোকানে ভালো ভালো শাড়ি, সিল্ক, জামদানি এবং সুতি, তাঁত, কাতান এবং বিভিন্ন রকমের শাড়িটা চাহিদামূলক চলছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দিনের শুরুতে ফুরিয়ে গেল চট্টগ্রাম থেকে 64টি রুটের টানা 3 দিনের আগাম বাস টিকিট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে যাত্রীদের ক্ষোভ। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে শঙ্কা। মালিকরা বলছেন রাজনৈতিক অস্থিরতা কাটলেও মন্দাভাব কাটেনি। 20 রোজার মধ্যে পরিশোধের তাগিদ। এবং ময়মনসিংহের নান্দাইলে বাবা ও 3 ছেলে হত্যাকাণ্ডের পর এবার পাওয়া গেল অভিযুক্তের লাশ। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।